আমাদের কৃষকদের মাঝে এইটাই ভুল ধারণা আছে যে জলচুন হচ্ছে মাটি শোধনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আসলে তা না। জলচুন আসলে মাটির পিএইচ এর মানটা নিউট্রাল অবস্থায় রাখার জন্য ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম দর্শক, গ্রিন ওয়ানের আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মাটি শোধনের অনেক প্রচলিত নিয়ম সম্পর্কে আমরা অবগত আছি, কিন্তু এটার মধ্যে আসলে সঠিক কোনটা এবং কোনটা ভুল ধারণা এই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো দর্শক, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আমি কৃষিবিদ রুহুল আমিন, বিজনেস ম্যানেজার, গ্রিন ওয়ান। তো দর্শক, এখন আসি মূল কথায়। মাটি শোধন বোর্ডে যে তিনটি পদ্ধতি সম্পর্কে আমি লিখে রেখেছি, এই তিনটি পদ্ধতি ছাড়া আসলে কোনো পদ্ধতি কার্যকর নয় মাটি শোধনের জন্য। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে জৈব পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি এবং সোলার এনার্জি, এই তিনটি পদ্ধতির বাইরে যাতে কোনো পদ্ধতি আপনারা অনুসরণ না করেন। মাটি শোধনের এই তিনটি পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি আসলে কার্যকর হয় না, সেটাও আমি ধীরে ধীরে এই ভিডিওতে আপনাদেরকে বুঝাবো। তো দর্শক, আমরা সর্বপ্রথম 3 নম্বর পদ্ধতি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সোলার এনার্জি দিয়ে মাটি শোধন। তো আমরা যদি এই ডায়াগ্রামটার দিকে লক্ষ্য করি, যে আমি এখানে যতটুকু সহজ করে সম্ভব হয় আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ডায়াগ্রাম করা আছে, সেটা হচ্ছে সূর্যের আলো যখন জমিতে পড়বে আমরা প্রথমত কি করব, এই পদ্ধতিটার প্রথম স্টেপ হচ্ছে আপনাকে পুরো জমিটা একটা পাতলা সাদা ট্রান্সপারেন্ট পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। পুরো জমিটা ঢেকে দিয়ে তার চতুর্পাশ দিয়ে আপনাকে সেটা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ তার ভেতরে যাতে কোনো বাইরে থেকে বাতাস প্রবেশ করতে না পারে এবং তার ভেতর থেকে যাতে কোনো বাইরে বাতাসটা বের হতে না পারে। এভাবে আপনাকে 20 থেকে 30 দিন পর্যন্ত এই জমিটা এই পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই জমিটা যাতে হালকা ভেজা জমি হয়, অর্থাৎ জমিতে আর্দ্রতা থাকে। তাহলে কি হবে, জমিটা যখন আপনি পাতলা পলিথিন দিয়ে আপনি ঢেকে দেবেন, তখন এর ভিতরের তাপমাত্রাটা 120 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। যখন তার ভিতরে থাকা, মাটির ভিতরে থাকা 20% যে ক্ষতিকর যে অণুজীব রয়েছে, এই ক্ষতিকর অণুজীবগুলোকে এই তাপমাত্রাতে তারা বেঁচে থাকতে পারে না, সেই অণুজীবগুলো সেখানে মারা যায়। দর্শক, এখানে কথা আসতে পারে যে 80% যে উপকারী অণুজীব রয়েছে সেগুলো কি মারা যাবে কিনা? অবশ্যই, কারণ সবারই একটা কমফোর্টেবল জোন রয়েছে, একটা তাপমাত্রা রয়েছে নির্দিষ্ট, যেখানে সে বেঁচে থাকতে পারে, তার উপরে সে বেঁচে থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেহেতু আমরা এখানে জেনেছি যে 80% অণুজীবটাই থাকে হচ্ছে উপকারী, তো সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে এখান থেকে কিছু পরিমাণ অণুজীব এখানে বেঁচে থাকতে নাও পারে এই তাপমাত্রাতে, তবে বেশিরভাগই বেঁচে থাকবে যেগুলো উপকারী অণুজীব। তো আমরা মোটামুটি 3 নম্বর পদ্ধতি সম্পর্কে জানলাম। এখন আমরা কথা বলবো মাটি শোধনের দ্বিতীয় পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি নিয়ে। তো বোর্ডে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে আমি আবার একটা ডায়াগ্রাম আঁকানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে আপনাকে আবার পূর্বের মতোই এই জমিটাকে পুরোটাকেই পাতলা সাদা পলিথিন দিয়ে মোড়ায় নিতে হবে, কিন্তু তার আগে আপনাকে এটাতে ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে। ব্লিচিং পাউডার প্রয়োগ করার পরে আপনি একটা চাষ দিলে ভালো হয়। তারপরে আপনি কি করবেন, পুরো জমিটা ঢেকে দেবেন পাতলা পলিথিন দিয়ে। ঢেকে দেওয়ার পরে এটাকে অন্তত 10 থেকে 15 দিন ঢেকে রাখতে হবে। এক্ষেত্রে আপনি সাদা পলিথিনও ব্যবহার করতে পারেন, অথবা বাজারে যে কম দামি পাতলা কালো পলিথিন পাওয়া যায় সেটাও আপনি ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে দর্শক, যখন আপনি জমিটাকে আবারও ব্লিচিং পাউডার দেওয়ার পর যখন আপনি জমিটাকে পলিথিন দিয়ে ঢেকে দেবেন, তার ভিতরে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। এটা যখন 10 থেকে 15 দিন ঢেকে রাখবেন, তখন এর ভেতরের যত প্রকারের ক্ষতিকর এবং ভালো দুইটা অণুজীবী এরা কি করবে, মারা যাবে। এই ক্ষেত্রে এই রাসায়নিক পদ্ধতিটাকে আমরা এজন্য সাপোর্ট করি না, কারণ যে 80% উপকারী অণুজীব রয়েছে এবং 20% ক্ষতিকর অণুজীব রয়েছে, এই ক্ষেত্রে এই রাসায়নিক পদ্ধতির ক্ষেত্রে এই দুইটাই কিন্তু এরা বেঁচে থাকবে না, দুইটাই মারা যাবে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে 80% উপকারী অণুজীব এবং 20% ক্ষতিকারী অণুজীবের দুইটাই মারা যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাটির যে স্বাভাবিক উর্বরতাটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি এটা কমে যাবে। কারণ আপনি একটা উদাহরণ যদি দিই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেখা গেল যে কোনো সন্ত্রাসীরা যখন কোনো বম ব্লাস্ট করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো লোকালয়ে যখন একটা বম ব্লাস্ট করবে, তখন কিন্তু সেখানে ভালো এবং খারাপ দুই ধরনের মানুষই কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হবে। ব্যাপারটা এই ক্ষেত্রেও একই রকম। যখন আপনি ব্লিচিং পাউডার দেওয়ার পরে যখন আপনি জমিটা পলিথিন দিয়ে ঢেকে দেবেন, তখন তার ভিতরে থাকা
রাসায়নিক বিক্রিয়ার কারণে তার ভিতরে থাকা যে অণুজীব ক্ষতিকর এবং উপকারী দুইটা অণুজীবী কিন্তু সেখান থেকে মারা যাবে। সেক্ষেত্রে হবে কি, জমিতে যে স্বাভাবিক উর্বরতাটা রয়েছে এই উর্বরতাটা কমে যাবে। এজন্যই আমরা সচরাচর রাসায়নিক পদ্ধতিটাকে ব্যবহার করতে। এখানে আরো একটা কথা আছে দর্শক, সেটা হচ্ছে এই পদ্ধতিটা যদি আপনি অনুসরণ করেন, তারপরে আপনি 10 থেকে 15 দিন ঢেকে রাখবেন, তারপরের 20 থেকে 25 দিন পর্যন্ত, অন্তত 20 দিন পর্যন্ত সেই জমিতে কোনো ফসল চাষাবাদ করা যাবে না। কারণ আপনি যে রাসায়নিক উপাদানটা এখানে ইউজ করেছেন সেটার রিয়াকশনটা কিন্তু কিছুদিন পর্যন্ত সেখানে থেকে যাবে। সেখানে যদি আপনি কোনো ফসল চাষ করেন সেখানে আপনার চারা মারা যেতে পারে। তো দর্শক, এবার আমরা কথা বলবো মাটি শোধনের জৈব পদ্ধতি এবং সব থেকে কার্যকর পদ্ধতি সম্পর্কে। মাটি শোধনের জৈব পদ্ধতি বলতে এটাই বোঝায় যে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে স্বাভাবিকভাবেই যদি আপনি মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারেন বা মাটিটা শোধন করে নিতে পারেন, এর মধ্যেকার ক্ষতিকর পদার্থকে বা ক্ষতিকর অণুজীবকে যদি আপনি দমন করতে পারেন, সেটাই হচ্ছে জৈব পদ্ধতি। সেই ক্ষেত্রে এই মাটি শোধনের সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে ট্রাইকোডার্মা পাউডার। ট্রাইকোডার্মা পাউডারটা কি? ট্রাইকোডার্মা সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনার একটা ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, এবং ধারাবাহিকভাবে ট্রাইকোডার্মার উপরে আরও অনেক ভিডিও আসবে। তো আমি ছোট্ট একটা আপনাদেরকে ধারণা দিই, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা হচ্ছে একটা উপকারী ছত্রাক যেটি মাটিতে বসবাস করে এবং মাটিতে থাকা যে ক্ষতিকর ছত্রাক এবং ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে ধ্বংস করে এবং নিজেরাই তাদের বংশবৃদ্ধি করতে থাকে। অর্থাৎ এরা জৈবিকভাবেই মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটিকে শোধন করে নেয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি জমি তৈরির সময় জৈব সারের সাথে অথবা গোবর সারের সাথে প্রতি বিঘাতে 2 থেকে 3 কেজি পরিমাণ ট্রাইকোডার্মা পাউডার মিশিয়ে জমিতে প্রয়োগ করেন, তাহলে মাটিটা অটোমেটিক্যালি শোধন হয়ে যাবে। আর এটা এজন্যই কার্যকর পদ্ধতি যে এটা মাটিতে বসবাসকারী শুধুমাত্র ক্ষতিকর অণুজীবগুলোকে ধ্বংস করে। প্রিয় দর্শক, গ্রিন ওয়ান ট্রাইকোডার্মা পাউডার বাজারে 2টি নামে বাজারজাত করছে, একটা হচ্ছে ওয়ান্ডারমা আর একটা হচ্ছে গ্রিন ডার্মা। সুপ্রিয় দর্শক, এখন আসবো আমাদের কৃষকদের মাঝে প্রচলিত একটা ধারণা নিয়ে, সেটা হচ্ছে ডলচুনের ব্যবহার। আসলে কি ডলচুন ব্যবহার করে মাটি শোধন করা সম্ভব? আর এই ধারণাটাই আমাদের কৃষকদের মাঝে এমনভাবে ছড়িয়ে গেছে যে তারা মাটি শোধন বলতেই আসলে ডলচুন বুঝে থাকেন। তো এখন আমি কিছুটা বোঝানোর চেষ্টা করব যে আসলে ডলচুনটা কেন ব্যবহার করা হয়, আসলে কি ধারণাটা ঠিক কি না। এখন আসি, ডলচুন কি আসলে কার্যকরী কি না। আসলে আমরা জানি যে মাটিতে পিএইচ এর মান, পিএইচ মানে হচ্ছে পার্ট অফ হাইড্রোজেন, অর্থাৎ এই পিএইচ এর দ্বারা মাটির অম্লীয় এবং ক্ষারীয় অবস্থা বোঝায়। এই পিএইচ এর মানটা 6.5 থেকে 7.5 পর্যন্ত নিউট্রাল হিসেবে ধরা হয়। যদি 7.5 এর উপরে চলে যায় তাহলে সেই মাটিটাকে আমরা ক্ষারীয় হিসেবে ধরে নেব, এবং যদি সেই মাত্রাটা 6.5 এর নিচে চলে আসে তাহলে সেটাকে অম্লীয় বা অ্যাসিডিক মাটি হিসেবে আমরা ধরিয়ে নেব। এখন অম্লীয় এবং ক্ষারীয় এটা কেন মাপ করা হয়? যখন মাটি অম্লীয় অবস্থায় চলে আসবে তখন সেখানে ছত্রাকের আক্রমণ ঘটবে এবং ফসলের বিভিন্ন ছত্রাকজনিত সমস্যা দেখা দেবে। যদি মাটির পিএইচ এর মানটা যখন 7.5 এর উপরে চলে যাবে তখন সেটা ক্ষারীয় হবে, এবং ক্ষারীয় অবস্থা থেকে মাটির ক্ষারীয় অবস্থা যখন বেশি হয়ে যায় তখন সেখানে ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন ফসলের সমস্যা দেখা দিবে। তো এইটাকে যথাসম্ভব 6.5 থেকে 7.5 এর মধ্যে নিয়ে আসার চেষ্টায় রাখতে হয়, তাহলে এটা নিউট্রাল অবস্থা, মাটির নিউট্রাল অবস্থাকে এটাকে বলা হয় আর কি। তো এই ক্ষেত্রে যখন মাটিটা থাকবে তখন ফসলে ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত যে রোগ বালাই হয় সেগুলো অনেকটাই কমে যায় অথবা থাকে না বললেই চলে। সেই ক্ষেত্রে যদি এই পিএইচ এর মানটা যখন 6.5 এর নিচে চলে আসে তখন এই অম্লীয় অবস্থাকে আমরা নিউট্রাল অবস্থায় নিয়ে আসার জন্য আমরা ডলচুন ব্যবহার করি, কারণ ডলচুনের মধ্যে থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এইটা ইউজ করার পরে মাটির অবস্থাটা তখন নিউট্রালে চলে আসে। এখন আমাদের কৃষকদের মাঝে এইটাই ভুল ধারণা আছে যে ডলচুন হচ্ছে মাটি শোধনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আসলে তা না। ডলচুন আসলে মাটির পিএইচ এর মানটা নিউট্রাল অবস্থায় রাখার জন্য ব্যবহার করা হয়। তো দর্শক, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা মাটি শোধনের কার্যকরী যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা পেয়েছেন এবং প্রচলিত ভুল যে ধারণাগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও একটা ধারণা পেয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।